হয় সবাই ক্লাসগুলো করতে পারবে রাত্রে 9:30-এ। ইন্ডিয়ান যারা আছে তারাও মোটামুটি সবাই ক্লাস করতে পারবে 9টায়। ইনশাআল্লাহ তখন আমরা সপ্তাহে 6 দিন 2 সপ্তাহ ক্লাস করাবো এবং টানা সপ্তাহে 6 দিন 12 দিন ক্লাস হবে এবং 1 ঘন্টা ক্লাস তো হবেই, তারপর প্রয়োজনে আমরা আরো বাড়াই ক্লাস নেব। না না, ফজরের পরে নিলে কাজ হবে না তো, মানে অন্যরা কেউ তো করবে না, ওই একজন করবে, হয় আপনি ধরেন বলছেন, আর কেউ তো করবে না। ফজরের পর নেওয়া যায়, নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু করবে না কেউ। আচ্ছা, আপনাদের লাস্ট আমি পড়াইছিলাম 12 নম্বর 13 নম্বর লেকচার শিট, ওয়াকফের নিয়ম পড়াইছিলাম। জি, ওয়াকফের নিয়ম বুঝতে পারছেন? বলতে পারবেন? হয়েছে? হুম হুম। এবং গোলটা বাদে যে কোনো হরফে 2 জবর হইলে, হ্যাঁ হ্যাঁ, খালি হরফ থাকে। আর এই তিনটা বাদে, আর হচ্ছে এই তিনটা বাদে সব জায়গায় যজম দিয়ে পড়তে হবে, শেষে হচ্ছে যজম দিয়ে পড়তে হবে। এই একদম সহজ, সব থেকে বেশি এইটাই ব্যবহার হয় যে লাস্টে যজম দিয়ে পড়তে হয়, এই তিনটা বাদে। প্রথম যদি অক্ষের নিয়ম সব থেকে বেশি ব্যবহার হয়, আপনি যদি পান তাহলে 1 নম্বর হচ্ছে যজম দিয়ে পড়তে হয়, এই যে 4 নম্বর নিয়ম যেটা। 2 নম্বর নিয়মটা হচ্ছে আপনার গোলতা, এটা একটা পাওয়া যায়, গোলতা বেশি পাওয়া যায় শব্দের শেষে। 3 নম্বরে গিয়ে আপনি পাবেন হচ্ছে 2 জবরে অক্ষ করলে। আর 4 নম্বরে গিয়ে খুবই কম পাবেন যে আয়াতের শেষে খালি হরফ আছে। আচ্ছা, আমরা নতুন একটা লেকচার শিট দিয়ে আলোচনা করি। না না, প্রচন্ড গরম। মাশাআল্লাহ, ভালো। আমাদের তো প্রচন্ড রোদ, পানির ট্যাঙ্কি দিয়ে গোসল করতে পারি না, মানে গিজারের মতন গরম হয়ে যায়। আমাদের এখানে মনে হয় বৃষ্টি হইতে একটু দেরি হইতে পারে বা যাক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আখতারুজ্জামান ভাই ক্লাসে ছিলেন না তো? 2-3টা ক্লাসে মনে হয় আপনাদের কাউকেই পাওয়া যায় নাই। এখন বিষয়টা হচ্ছে যে ক্লাসটা একদম না করলে হবে না। এখন আমরা এই করছি যে ধরেন আপনাদের 16 নম্বর ক্লাস গেছে তো, আপনাদের আর হচ্ছে 2টা লেকচার শিট 14, 15, 16 এই 3টা লেকচার শিট শেষ করব। বাকি আপনাদের হচ্ছে ঈদের পরে ক্লাস নেব, বাংলাদেশ সময় রাত 9:30-এ। ঈদের পরে মানে 4-5 দিন পরে আপনাদের মোটামুটি বেড়ানো হয়ে যাবে, সমস্যা হবে না। রাত্র 9:30 থেকে ক্লাস নিলে, না 9:30 থেকে 10:30 পর্যন্ত প্রতিদিন, সপ্তাহে প্রতিদিন ইনশাআল্লাহ। তাহলে আপনাদের 12-14টা ক্লাস নিলে তখন আপনাদের সব কমপ্লিট করে ফেলা যাবে। আচ্ছা, আমরা গত ক্লাসে পড়ছিলাম ওয়াকফের নিয়ম, ভিডিওটা দেখে নিন। ওয়াকফের নিয়ম খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যদি ক্লাস না ছিলেন না বা ছিলেন কিনা ওয়াকফের নিয়ম আর না হইলে দেখে নিন, খুবই সহজ বিষয়। আচ্ছা, এরপরে আজকে হচ্ছে আমরা 10 নম্বর লেকচার শিটে পড়ছিলাম মাদ, মনে আছে কিনা? মাদ, মাদ অর্থ হচ্ছে টেনে পড়া। মাদের হরফ হচ্ছে 3টা, জবরের বাম পাশে খালি আলিফ। আচ্ছা, এটা একটু মোটা নিয়ে নেই। এই জবর, এরপরে বাম পাশে খালি আলিফ, এবং এইটার পরিবর্তে হচ্ছে খাড়া জবর, তারপর জের, বাম পাশে জজমালা ইয়া, এটার পরিবর্তে হচ্ছে খাড়া জের, পেশ, বাম পাশে জজমালা ওয়াও, হ্যাঁ, এটার পরিবর্তে হচ্ছে উল্টো পেশ। এই 3টা হচ্ছে খালিফটা নিয়ে পড়তে হয়, মনে আছে কিনা এই 3টা? এগুলোকে মাদের হরফ এবং মাদের হরকত বলে, ঠিক আছে? মাদের হরফ এবং
মাদে হরকত বলে। আরেকটা পড়ছিলাম হচ্ছে লিন, জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও এবং ইয়া, জজমওয়ালা ওয়াও এবং ইয়া দ্রুত পড়তে হবে। ঠিক আছে, এই পড়ছিলাম, এগুলো হচ্ছে বলছিলাম এগুলো বেস, এইটা নিয়ে আমাদের আলোচনা। তো ওইটা তো হচ্ছে মাদের হরফ বা মাদের হরকত বেস। এরপরে আমরা জজম তাসদিদ পড়ছি, এগুলো কাজে লাগবে দেখে এখানেই। আজকে মাদ শেষ হয়ে যাবে 10 নম্বর। সকল প্রকার মাদ, যত মাদ আছে, টান যত কনসের মধ্যে আছে বা বাইরে যত টান দেই, সব মাদ এখানে কমপ্লিট। তো এই মাদ হইতে হইলে মনে রাখবেন, এই যে 10 প্রকার মাদ হবে, এই 10 প্রকার মাদ হইতে হইলে, মানে সকল প্রকার মাদ হইতে হইলে আপনার এইগুলো থাকতে হবে। এগুলো আপনাকে খুঁজে বের করতে হবে যে মাদের হরফ আছে কিনা, কিংবা মাদের হরকত আছে কিনা, কিংবা এই লিনের হরফ আছে কিনা, এগুলো আগে থাকতে হবে শব্দের মধ্যে। এরপরে আচ্ছা, আকসামুল মাদ, মাদের প্রকারভেদ। মাদ মোট 10 প্রকার, সর্বমোট মাদ 10 প্রকার। এক আলিফ মাদ 3 প্রকার। এক আলিফ মানে কি? 2 হরকত পরিমাণ পড়তে যতটুকু সময় লাগে। মনে আছে কিনা বলছিলাম, 2টা হরকত এরকম, 2 জবর 2 জের 2 পেশ, হ্যাঁ 2 পেশ, এভাবে পড়তে যতটুকু সময় লাগে এটা হচ্ছে এক হরকত, মানে এক আলিফ মাদ। তাহলে 3 আলিফ মাদ হবে 6 হরকত, আর এটা হবে হচ্ছে 8 হরকত। আচ্ছা, এক আলিফ মাদ 3 প্রকার: মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে বদল, মাদ্দে লিন। মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন। মাদ্দে বদল আরবি হবে, মাদ্দে বদল বাংলা 3টা পড়লে হবে। মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন, 3টা নাম। এক আলিফ মাদ 3 প্রকার হচ্ছে: মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন। মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন। খুব সহজ, এই 3টা খুব সহজ, এই 3টা অলরেডি আমরা পড়ে আসছি। আর 3 আলিফ মাদ 2 প্রকার হচ্ছে: মাদ্দে আরদি, আরিজি, দদকে জদ পরে, আরিজি, আর মাদ্দে মুনফাসিল। মাদ্দে আরিজি, মাদ্দে মুনফাসিল। 3 আলিফ মাদ 2 প্রকার হচ্ছে: মাদ্দে আরিজি, মাদ্দে মুনফাসিল। এরপর 4 আলিফ মাদ 5 প্রকার। এখানের ক্ষেত্রে দেখবেন প্রতিটা শব্দের মধ্যে মাদ শব্দটা কমন ছিল, এটা কমন আছে মাদ্দে। প্রতিটা শব্দের মধ্যে লাজিম, লাজিম মানে হচ্ছে ওয়াজিব, এই মাদটা টানা ওয়াজিব। লাজিম, লাজিম হচ্ছে ওয়াজিবের প্রতিশব্দ। এরপরে হচ্ছে কালমি, কালমি, কালিমা থেকে কালমি মানে শব্দের মধ্যে। শব্দের মধ্যে, শব্দ মানে কি? 2 একটা অক্ষর মিলায় শব্দ হবে, এটা। হারফি মানে হরফের মধ্যে, হরফের নাম পড়ছিলাম ওটার মধ্যে। মুসাক্কাল মানে হচ্ছে তাসদিদ, মুখাফফা মানে হচ্ছে জজম। তাহলে এইভাবে আমরা পড়তে পারি যে মাদ্দে লাজিম, যে মাদটা ওয়াজিব কালমি শব্দের মধ্যে তাসদিদ হওয়ার কারণে 4 আলিফ টেনে পড়া ওয়াজিব। যে মাদটা কালমি মুখাফফাফ শব্দের মধ্যে জজম হওয়ার কারণে 4 আলিফ টেনে পড়া ওয়াজিব। যে মাদটা বর্ণের মধ্যে, বর্ণের বানানের মধ্যে তাসদিদ হওয়ার কারণে 4 আলিফ টানা পড়া ওয়াজিব, এবং বর্ণের মধ্যে হচ্ছে বানানের মধ্যে জজম হইলে 4 আলিফ টানা পড়া ওয়াজিব। মাদ্দে মুত্তাসিল, মুনফাসিলের মতন দেখেন লেখা আছে মুত্তাসিল, মুনফাসিল, মুত্তাসিল। এটা হচ্ছে গোল হামজা হওয়ার কারণে 4 আলিফ টেনে পড়তে হয়। তাহলে মুনফাসিল যেটা আছে, এই যে 3 আলিফ মাদের দ্বিতীয়টা, এটা হচ্ছে লম্বা হামজা হইলে। লম্বা হামজা কাকে বলে? আলিফে জবর জের পেশ, জজম তাসদিদ, এগুলো হচ্ছে আলিফ না, ওটা হচ্ছে লম্বা হামজা। এক আলিফ মাদ মাদ্দে তবাই, যেটা আসলে এক মাদ্দে তবাই। দেখেন সংজ্ঞা কি? এটার কোনো সংজ্ঞা নাই। মাদের হরফ হলে, মনে আছে মাদের হরফ? জবরের বাম পাশে খালি আলিফ, জের বাম পাশে জজম, পেশের বাম পাশে জজম ওয়াও। তার ডান দিকের হরকত থেকে এক আলিফ টেনে পড়তে হয়, তার মানে হচ্ছে মাদের হরফ। এভাবে বলতে হয় মাদের হরফ। এবার খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হলে এক আলিফ টেনে পড়তে হয়, এটা কি? মাদের হরকত। এগুলো যখন এক আলিফ টান থাকে, মানে এগুলো থেকেই 3 4 হইতে হয় শব্দের মধ্যে, এগুলো হয়। কিন্তু এগুলো যখন এক আলিফ থাকে, শব্দের মধ্যে এক আলিফই থাকে, তখন এইটার নাম শুধু মাদ্দে তবাই দিতে হবে। ঠিক আছে, মাদের হরফটাকে আর মাদের হরকতটার নাম হয় মাদ্দে তবাই, আর কোনো আলাদা বিষয় না। এই যে দেখেন, বা বু বি মাদের হরফ। নু হি হা, এই যে খা হি হু, দেখেন নু, নুন পেশ নু, এটা মাদ্দে তবাই। এবার হাইয়াজের হি, এটা কি? মাদ্দে তবাই। হা খালি আলিফ জবর হা, এটা মাদ্দে তবাই। এই যে 3টা টান হইছে, জবরের বাম পেশে বাম পাশে জজমালা ওয়াও, জের বাম পাশে জজমালা ইয়া, জবরের বাম পাশে খালি আলিফ, এগুলো যে এক আলিফ আছে, এগুলো তার 3 আলিফ হয় না, এইগুলোই মাদ্দে তবাই।
যেমন কুল্লাহা, এটা যে হা টান দিছে এক আলিফ মাদে তবাই। অবানাতি খারা জবর, এটা মাদে তবাই। মানে কনসের মধ্যে যেগুলো পড়ি ওগুলো মাদের হরফ বা হরকত বলা যাবে না, ওগুলো নাম বলতে হবে। তো এটার নাম হচ্ছে মাদে তবাই। তাহলে মাদের হরফ বা মাদের হরকতের নাম কি? মাদ্দে তবাই। মাদ্দে তবাই। সহজ কিন্তু একদম বুঝি। এবার মাদ্দে বদল, এটা আরো সহজ। শুধু, শব্দটা এভাবে বলি, শুধু হামজার সাথে এক আলিফ টেনে যে মাদ পড়া হয় তাকে মাদ্দে তবাই। আমরা যে 29 হরফ পড়ি তার মধ্যে যে অন্য হরফ আছে বা তা সা, এগুলো যেমন মাদের হরফ হয় বা মাদের হরকত হয়, ওটা মাদ্দে তবাই। শুধু হামজা যেটা আছে, হামজা, হামজায় যখন টান হয় ওইটার নামটা পাল্টে, কাজ একই থাকে, এক আলিফ নাম হয় মাদ্দে বদল। ঠিক আছে? যেমন আ ই উ, এই দেখেন এইটা যদি বা বি বু হইতো তাহলে মাদ্দে তবাই, কিন্তু এটা আ ই উ, এর জন্য এটা মাদ্দে বদল। আ মানা, এই যে হামজা খারা জবর, এটা কিন্তু হামজা, লম্বা হামজা। আ মানা, এটা মাদ্দে বদল হইছে। উ মিনা, এই যে মাদের হরফ কিন্তু পেশে বাম্বা জজম লাওয়া, কিন্তু এটা কি দিয়া? হামজা দিয়া, এর জন্য এটা মাদ্দে বদল, এটার মাদ্দে তবাই রয় নাই, নামটা চেঞ্জ হয়ে গেছে, কাজ কিন্তু এক। ইমানান, এই যে এখানে যদি আহ নিমানান বা সিমানান এরকম কিছু হইতো তখন ওইটা হইতো মাদ্দে তবাই, কিন্তু এটা ইমানান হইছে দেখে এটা হইছে কি? মাদ্দে বদল। এই কাজ কিন্তু এই। তাহলে বলতে পারি কি যে হামজার হরকতকে যখন এক আলিফ টেনে পড়তে হয় এটা মাদ্দে বদল। মাদের হরফ আর মাদের হরকত যখন শুধু হয় তখন মাদ্দে তবাই, আর হামজার হরফকে যখন এক আলিফ টেনে পড়তে হয় তখন মাদ্দে বদল। মাদ্দে লিন, লিনের হরফের বামের হরফে, লিনের হরফ কোনটা? জবরে বাম পাশ জজমালা ওয়াও এবং জবরে বাম পাশ জজমালা ইয়া। ওয়াও এবং ইয়া, এই দুইটা আগে আমার কিন্তু বের করতে হবে। লিনের হরফ হইলে, এই যে লিনের হরফ হয় তার ডান দিকের, এই যে ডান দিকে, না বামের, তার কি? বামের মানে পরে, ডানে তো আগে থাকে। লিনের হরফের বামের হরফে একটা বামে একটা হরফ থাকবে, এখানে একটা ধরেন হরফ থাকবে স্পেস, এরপরে আপনার ওয়াকফের চিহ্ন, থামার চিহ্ন, থামার স্থান। ওয়াকফ মানে কি? থামা। আমরা ওই যে 13 নম্বর লেকচার ছিল, এর জন্য আমরা ওয়াকফুন আগে পড়ে আসছি কিন্তু। ওয়াকফুনের 4 নম্বর নিয়ম পড়ছিলাম, এই ইমরান ভাই পড়ছে, সে জানে কিন্তু, ওই যে গোলতা না থাকলে, দুই জবর না থাকলে, শেষে খালি না থাকলে জজম দিয়ে পড়তে হয়। ওই 4 নম্বর নিয়ম আমাদের এখানে কাজে লাগবে, জজম দিতে হবে, ওয়াকফের কারণে জজম হবে, করলে এক আলিফ টেনে পড়তে হয়, একে মাদ্দে লিন বলে। যেমন আমরা দেখি এখানে, যেমন এই যে নুন অজবর নাও মিম পেশ মু, নাউমু, এটা কি? নাউমু, নাউমু। এখন আপনি যখন এখানে থামবেন, এই যে অক্ষের চিহ্ন আছে গোল, দেখা যাচ্ছে মনে হয়, একটু ভালো করে, একটু এটা হালকা কালার দেয়া, তো এই গোল দেয়া আছে। এখন এখানে আমার মিমকে থামতে হবে, তো এটা দুই জবর নাই, দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটা লেকচার শিট একটার সাথে চেইনের মতন, আপনার একটা না জানলেই কিন্তু আওলে যাবেন। এই যে ওয়াকফের নিয়ম পড়লে এখানে জানবেন যে গোলতা নাই, এক নম্বর হচ্ছে গোলতা নাই, তাহলে গোল হা হইতো, এটা নাই। তারপর দুই জবর নাই, তাহলে এইটাও নাই। তারপর হচ্ছে শেষে কি নাই? খালি হরফ নাই, আলিফ, ওয়াও, ইয়া, এগুলো খালি থাকে, তাহলে এক আলিফ টেনে পড়তে হয়, এটাও নাই। বাকি এই তিনটা, যখন এই তিনটা বাদে যা দেখবো জজম হবে, কি হবে? জজম, এটা জজম হয়ে যাবে। এখন এই যে জজম করলাম, এটা থামে গেলাম, এখন এইটা এক আলিফ টেনে পড়তে হবে, এখন আর নাউম দ্রুত পড়া যাবে না, এখন নাউম, ঠিক আছে? নাউম, খাউফ, এই যে একই নিয়মে হচ্ছে, খাউফ, বাইত, হ্যাঁ, সয়ফ, কুরাইশ। আমরা এটা বিশেষ করে সূরাতু কুরাইশের মধ্যে প্রায় প্রতি আয়াতে শেষেই পাবো। লিইলাফি কুরাইশ, এই যে ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, এই যে ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই যে বাইত, الذي أطعمهم من جوع وآمنهم من خوف, এই যে খৌফ, দেখছেন চারটা নিয়ম পাইছি আমরা এক সূরার মধ্যে, মানে দুইটা নিয়ম দুইটাই পাইছি লিনের, মাদ্দে লিন শেষ। তাহলে বুঝতে পারলাম লিনের হরফের বামের হরফে যখনই অক্ফ করব তখন কি করতে হবে? এক আলিফ টেনে পড়তে হবে।
শেষ, এক আলিফ মাদ এখানে শেষ, এখন 3 আলিফ 4 আলিফ। মাদ্দে আরজি, মাদ্দে আরজি হচ্ছে মাদের হরফ বা মাদের হরকতের বামে। বলছি না আগেই যে আমাদের এগুলোর মধ্যে কি থাকতে হবে, মাদের হরফ বা মাদের হরকত খুঁজে বাই করতে হবে। এগুলোর বামে হরফে যখন ওয়াকফ করব তখন 3 আলিফ টেনে পড়তে হয়। এই যে মাদ্দে লিনটা পড়লাম না, এটা লিনের হরফের বামের হরফে ওয়াকফ করলে তো এটা লিনকে দ্রুত পড়তে হয়, এখানে এক আলিফ টেনে পড়তে হয়। আর এটা হবে মাদের হরফ বা মাদের হরকত, লিন না, মাদের হরফ বা মাদের হরকতের বামে ওয়াকফ করলে, একই নিয়মে ওয়াকফ করলে কি করতে হবে, 3 আলিফ টেনে পড়তে হবে। কয় আলিফ? 3 আলিফ। যেমন নুন খালি আলিফ জবর না, মাদের হরফ, এরপর সিন জের সি, নাসি, কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি, মিলাই পড়লে নাসি এক আলিফ টান হবে। কিন্তু আপনি তো থামবেন আয়াতের শেষে, তখন কি করবেন, এটা তো জজম হবে, এই যে গোলতা নাই, দুই জবর নাই, শেষ হরফ খালি নাই, জজম হবে। তো যখন এটা জজম হবে তার আগে এই এক আলিফ টানটার এক আলিফ দেওয়া যাবে না, এটা 3 আলিফ হয়ে যাবে। ঠিক আছে, এটা 3 আলিফ হয়ে যাবে। কুল আউযু বিরাব্বিন নাস। ঠিক আছে, এরপরে এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে রহিম, রহিমি ছিল, এই যে হাই এজের হি মাদের হরফ, এরপরে মিমে অক্ফ করছি, রহিম। হ্যাঁ, মুরসালুনা, মুরসালুন। হ্যাঁ, আমরা এইটা সব থেকে বেশি, এই মাদের নিয়মটা আমরা সব থেকে বেশি পড়ি। হ্যাঁ, কখন? ওই এইটা সবসময় আয়াতের শেষে থাকে। কোথায় থাকে? আয়াতের শেষে থাকে, আয়াতের শেষে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে আলামিন ছিল, কি হবে, 3 আলিফ, আলামিন। আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। প্রত্যেক আয়াতের শেষে দেখেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, إياك نعبد وإياك نستعين، এই যে 3 আলিফ। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم। এখানে আবার টানা হবে না কেন? এখানে ওরকম কোনো নিয়মই নাই, হা মিম জের হিম, এর জন্য টান হচ্ছে না। কিন্তু আবার গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ ضالين, এই যে লিন, এটাও 3 আলিফ। এইরকম অহরহ সূরার শেষে, হ্যাঁ অহরহ সূরার শেষে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই যে একসাথে থামছে, ফিল। قل يا أيها الكافرون। ঠিক আছে, সব এরকম। তাহলে আমরা কি বলতে পারি, মাদের হরফ বা মাদের হরকতের বামের হরফে যখন ওয়াকফ হবে তখন ওইটাকে 3 আলিফ টেনে পড়তে হয়। এর নাম হচ্ছে মাদ্দে আরজি, মাদ্দে আরজি। সহজ না? এখন এখন আপনার কোনো চিহ্ন থাকেও না, দেখা দরকার নেই। এরকম নিয়ম যখনই থামবেন, দোয়ার ক্ষেত্রেও কিন্তু এই একই নিয়ম অনুসরণ করবেন। দোয়ার ক্ষেত্রেও বিভিন্ন দোয়া যে পড়ি আমরা। মাদ্দে মুনফাসিল, মাদ্দে মুনফাসিল, মাদের হরফ বা মাদের হরকতের বামে। এই পর্যন্ত কিন্তু উপরেরটার সাথে একই। লম্বা হামজা থাকলে, কোন হামজা? লম্বা হামজা। লম্বা হামজা কাকে বলে? এই আলিফের মতন দেখতে, যে জবর জের পেশ, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, দুই জবর দুই জের দুই পেশ, যা হয় মানে কোন একটা হরকত হয় আলিফের উপরে, এটাকে লম্বা হামজা বলে। কি বলে? লম্বা হামজা। আর একটা হচ্ছে গোল হামজা, যেটা এমনি নরমাল হামজা, এটা না, লম্বা হামজা। কি লম্বা হামজা? যখনই আপনি মাদের হরফ পাইলেন এবং মাদের হরকত পাইলেন, যে কোনো একটা পাওয়ার পরে আপনি দেখলেন লম্বা হামজা আছে, অক্ষের চিহ্ন না, কি আছে, লম্বা হামজা, তখন কি ওটাকেও 3 আলিফ টেনে পড়তে হয়। ইহার নাম হচ্ছে মাদ্দে মুনফাসিল। চলেন উদাহরণে গেলে আরো ইজি হয়ে যাবে। এই দেখেন আমরা কালিমা পড়ি না, লা ইলাহা, লা, এই যে লাম খালি আলিফ জবর লা, এরপরে এই যে লম্বা হামজা আছে, ইলাহা। এখন ওই যে বলছিলাম অনেক প্রিন্টের মধ্যে, কোরআন শরীফের মধ্যে আনে না, অনেক দোয়ার মধ্যে হাদিসের মধ্যে নিচে হামজা লিখে দেয়। এটা দ্বারা এটা যে আলিফ না, এটা যে এটা, এই যে দেখেন এটা আলিফ, এটা কিন্তু খালি রাখছে, কিন্তু এটা লম্বা হামজা দিছে, এটা নিচে একটা হামজা দিছে। এটা ক্লিয়ার বোঝানোর জন্য এটা কিন্তু হামজা পড়তে হবে, এটা বোঝানোর জন্য এটা দিয়ে দেয়। আমরা যদি আয়াতের মধ্যে যাই,
যেমন মা আউনা, দেখেন মিম খালি আলিফ জবর মা, মাদের হরফ পাইছেন, এরপরে এই যে লম্বা হামজা, লম্বা হামজা। এখন এই উপরে যে চিকন চিহ্ন দিচ্ছে পেঁচানো, এই চিহ্ন কনসোনেন্টের মধ্যে দেয়া থাকে, কিন্তু এগুলো আমাদের আর খোঁজার দরকার নেই, আপনি এগুলো তাকাবেনই না, দেখবেন যে মাদের হরফ পাইছেন বা মাদের হরকত, এর পরের হরফটাই এরকম আছে কিনা আলিফ, তাইলে এটা কি করতে হবে? তিন আলিফ। তাহলে এটা তিন আলিফ। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব ক্বালু আমান্না, এই যে ক্বালু লাম ওয়া পেশলু, এই যে আমান্না, এটা কি লম্বা হামজা, কয় আলিফ হবে? তিন আলিফ। ইন্নি নুনিয়া যে নি, এরপরে এই যে লম্বা হামজা, কয় আলিফ হবে? এটা তিন আলিফ। ইয়া আবাতি, এই যে মাদের হরকত, এরপরে এই যে লম্বা হামজা, কয় আলিফ হবে? তিন আলিফ। ইলা আবিকুম, লাম খারা জবর লা, লাম খারা জবর লা, এরপরে এই যে লম্বা হামজা, কয় আলিফ হবে? তিন আলিফ। কামা আরসালনা, কয় আলিফ হবে? তিন আলিফ, মাদের হরফ পরে লম্বা হামজা। তাইলে তিন আলিফ মাদ দুই প্রকার, একটা বলতে পারি যে মাদের হরফ বা মাদের হরকতের পরে যখনই অক্ফ করতে হবে, তখনই এটাকে তিন আলিফ টেনে পড়তে হবে, ঠিক আছে? মাদের হরফ বা মাদের হরকতের পরে যখনই অক্ফ করব, তখন তিন আলিফ টেনে পড়তে হবে। আর মাদের হরফ বা মাদের হরকতের পরে যখনই লম্বা হামজা পাবো, কোন হামজা? লম্বা হামজা, তখনই আমাকে তিন আলিফ টেনে পড়তে হবে। এই দুইটা তিন আলিফ, ঠিক আছে? অক্ফ করলেও তিন আলিফ, লম্বা হামজা পাইলেও কি? তিন আলিফ। অক্ফ করলেও তিন আলিফ, লম্বা হামজা পাইলেও তিন আলিফ। শেষ, তিন আলিফও শেষ। এরপরে আমরা একটু শেষ দিয়ে শুরু করি, তাহলে আমাদের জন্য একটু সহজ হবে। মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুত্তাসিল, চার আলিফ মাদের শেষ প্রকার মাদ্দে মুত্তাসিল। মাদের হরফ বা মাদের হরকতের বামে গোল হামজা থাকলে, দেখেন লম্বা হামজার জায়গায় শুধুমাত্র একটা গোল হামজা হইলে এটা সাথে সাথে চার আলিফ হয়ে যায়। হ্যাঁ, সাথে সাথে চার আলিফ। লম্বা হামজার জায়গায় কি হবে? গোল হামজা থাকলে চার আলিফ টেনে পড়তে হয়, ইয়াকে মাদ্দে মুত্তাসিল বলে। এখন দেখেন মোটা চিহ্নের কোনো প্রয়োজন নাই, জিন খালি আলিফ জবর যা, এরপরে এই যে গোল হামজা, যা আ, ঠিক আছে? এখন এটা যদি লম্বা হামজা হইতো তাহলে কয় আলিফ হইতো? তিন আলিফ। যা আ, তখন টানটা কম হইতো। শিন খালি আলিফ জবর শা, গোল হামজা, শা আ। লাম খারা জবর লা, মাদের হরকত, এই যে গোল হামজা, উলাইকা, উলাইকা। হ্যাঁ, আউলিয়া, বানান কিভাবে পড়বেন? অনেকে আবার বানান নিয়ে, বানান তো নরমাল যে বানান আছে না, সেভাবেই পড়বেন। যেমন আও, হামজা ওয়াও জবর আও, লাম জের লি, ইয়া খালি এর জবর ইয়া, হামজা জবর আ। তখন তো মাদ পড়তে হবে না, যখন আপনি মিলাই পড়তেছেন পুরাটা, তখন মাদের টানটা দিবেন। তখন পড়তেছেন ইয়া খালি আলিফ জবর ইয়া, হামজা জবর আ, ইয়া আ। এখন আপনি মিলাই পড়বেন আউলিয়া আ, বানান নরমালি হবে, ঠিক আছে? তাহলে এটা সহজ না? লম্বা হামজা হইলে কয় আলিফ? তিন আলিফ। লম্বা হামজা হইলে তিন আলিফ, গোল হামজা হইলে চার আলিফ। লম্বা হামজা হইলে মুনফাসিল, গোল হামজা হইলে মুত্তাসিল। মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, চার আলিফ মাদের এই একটা মাদ, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। কালিমার মধ্যে, কালিমার মধ্যে, কালিমা মানে হচ্ছে শব্দ, শব্দের মধ্যে, শব্দের মধ্যে, এই মাদগুলো সবই শব্দের মধ্যেই হয়, কিন্তু এইটা একটা আলাদা কথা বলা হয়েছে। এই যে আমরা মাদ্দে মুত্তাসিল বলছি, ওটা একটা শব্দ, যা ওটা একক শব্দ, সে আসতেছে মানে আসা, যা। তো কালিমার মধ্যে মানে এটা একটু বিশেষভাবে মনে রাখতে হবে যে দুই শব্দ হইলে এটা হয় না, এক শব্দের মধ্যে হইতে হয়। এটা আপনাদেরকে বের করার নিয়ম আমি টেকনিক বের করে দেবো, যে এক শব্দ কেটা কোনটা বুঝবেন আর দুই শব্দ কিভাবে বুঝবেন। আপনার শব্দ অর্থ জানতে হবে না, কিচ্ছু জানতে হবে না, আপনি বের করতে পারবেন। শব্দের মধ্যে মাদের হরফ বা মাদের হরকতের বামে, এই কথা কিন্তু ঠিক আছে, ওইটার মতনই, মাদের হরফ বা মাদের হরকতের বামে ওই যে লম্বা হামজা গোল হামজা জায়গায় হবে কি? তাসদিদ থাকলে। এতটুক কথা, কি থাকলে? তাসদিদ থাকলে। কি থাকলে? তাসদিদ থাকলে, অর্থাৎ মাদের হরফ বা মাদের হরকতের পরের হরফ যেটা পাবেন, ওইটা একটা তাসদিদ ওয়ালা হরফ হবে, ঠিক আছে? ওইটা একটা কি হবে? তাসদিদ ওয়ালা হরফ। তাইলেই চার আলিফ টেনে পড়তে হবে। তাহলে গোল হামজা হইলেও চার আলিফ, আবার তাসদিদ হইলেও কি? চার আলিফ টেনে পড়তে হয়। এইটার নাম হয় মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। যেমন দেখেন, এই জিম খালি আলিফ, হা খালি আলিফ জবর হা, মাদের হরফ, এরপরে এই যে জিম, জিমের উপরে কি আছে? পরের হরফে কি আছে? তাসদিদ আছে, পরের হরফে তাসদিদ। এখন এইটা দিয়ে এটা ধরবেন কিভাবে?
হা খালি আলিফ জিম জবর, হা খালি আলিফ জিম জবর, বানান কিন্তু খালি আলিফকে নিয়ে অ্যাড করে বানান করতে হবে। আপনি যদি এটা বলেন হা জিম জবর, তাহলে কিন্তু আলিফটা বাদ দিয়ে দেওয়া হবে। হা খালি আলিফ জিম জবর, হা জিম জবর যা, হাজ্জাতু, হাজ্জাতু, দাব্বাতি। দেখছেন মাদের পরের হরফে তাসদিদ, পরের হরফে সখতু, লাদল্লুন, এই যে পরের হরফে তাসদিদ, পরের হরফে তাসদিদ। আমরা একটা এই যে শেষেরটা একটু দেখি, তাহলে আমরা ওটা ক্লিয়ার হবে। ওয়ালাদ্দল্লিন, সূরা ফাতিহা শেষে টান দেই না, ওয়ালাদ্দল, এই যে দদ খালি আলিফ জবর দ, লামে তাসদিদ। এইবার আসেন যে এক শব্দ বলতে কি বোঝাচ্ছি। এই দেখুন আপনার প্রশ্ন জাগবে যখন আপনি এটা পড়বেন ভালো করে, তখন আপনার নিজেই মনে জাগবে যে লাম খালি আলিফ জবর লা, এইটা তো মাদের হরফ, এরপরে দদে তো তাসদিদ আছে, তাহলে এইটা টান হইলো না কেন? ওয়ালাদ্দলিন এরকম কেন টান হইলো না? কারণ সংজ্ঞা তো এটা। এখন কারণ আছে, আর দল্লিন একক শব্দ, এই যে কালিমার মধ্যে বলছে না, এটা একক শব্দ। দল্লিন অর্থ হচ্ছে পথভ্রষ্ট, আর লাদল্লিন ওয়ালাদ্দলিন মানে আমাদেরকে বানাইয়েন না পথভ্রষ্ট, মানে না বানাইয়েন না, মানে আমরা তো পথভ্রষ্ট হইতে চাই না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দলিন, যারা পথভ্রষ্ট হয়েছে তাদের অন্তর্ভুক্ত কইরেন না, মানে পথভ্রষ্টতা কইরেন না, না বোঝাচ্ছে। এই না শব্দ অর্থে লা ব্যবহার হয়েছে। এখন আপনি তো দুই শব্দ ব্যবহার করতে বের করতে পারবেন না যে এইটা যে আলাদা শব্দ, এটা আপনি কিভাবে বের করবেন? আমরা নাইলে পড়ছি দেখে বলতে পারতেছি, আপনি বের করতে পারবেন না। টেকনিক আছে, সেটা কি? লাম খালি আলিফ জবর লা মাদের হরফ, ঠিক আছে, মাদের হরফ। তারপরে কি পাইছেন দেখেন, খালি আলিফ একটা লাম, কিন্তু আমার শর্ত কি ছিল? মাদের হরফের পরের হরফেই তাসদিদ হওয়ার কথা ছিল, শর্ত তো এটা ছিল। এই যে লা দল্লিন, এটা দেখেন মাদের হরফের পরের হরফে কি তাসদিদ আছে, কিন্তু এইটা কিন্তু হয় নাই, মধ্যে একটা খালি আলিফ লাম হইছে, এ কিন্তু লাইন ছেড়ে গেছে, লাইনচ্যুত হয়ে গেছে। এই যেমন হাজ্জাতুন, এখন দেখেন প্রত্যেক শব্দে, দেখেন প্রত্যেক শব্দে মাঝখানে কোনো অক্ষর নাই, কোনো অক্ষর নাই। তাহলে আপনি এই একটা বিষয় মনে রাখবেন যে ডিরেক্ট হইতে হবে, কি হইতে হবে? ডিরেক্ট হইতে হবে, তাইলে আপনি ওটা একক শব্দ বের করতে পারবেন। দুই শব্দের মধ্যে হইলে আর এটা হবে না, এরকম দুই তিন অক্ষর হইলে আর মাঝখানে, ওটা দুই শব্দ মনে রাখবেন, ওটা কি দুই শব্দ। আপনার কোনো শব্দ অর্থ পড়া লাগবে না, জানা লাগবে না, আপনি এই টেকনিকটা থেকে বের করবেন। মাদে লাজিম কালমি মুখাফফাফ, কালিমার মধ্যে মাদের হরফের বা মাদের হরকতের বামে জজম থাকলে, কি থাকলে? জজম থাকলে। এখানে মাদের হরফও পড়তে পারেন, কিন্তু মাদের হরফে হয় না কেন? এটা মাত্র দুইটা মাদ আছে, এটা সব দিয়ে মাদের হরকত দিয়েই হয় কোরআনের মধ্যে, এর জন্য মাদের হরফটা উঠাই দেওয়া হয়েছে। চাইলে আপনি সংজ্ঞা মিলাই পড়েন, সমস্যা নাই। জজম থাকলে চার আলিফ টেনে পড়তে হয়, তাহলে তাসদিদ থাকলে চার আলিফ, জজম থাকলে চার আলিফ। এই দেখেন হামজা খারা জবর আ, মাদের হরকত, এরপরে এই যে তাসদিদ, এই জজম, এই যে জজম। এখন কি করতে হবে? এটাকে চার আলিফ, আল আনা, ঠিক আছে, আল আনা। মাঝখানে কিন্তু কিছু থাকলে হবে না, কিছু কিছু শব্দের মাঝখানে কিন্তু এভাবে থাকবে, আলিফ লাম ভিন্ন ভিন্ন থাকবে, ওইটা কিন্তু এই লাইন ছাড়া হয়ে গেছে। এই শব্দ মাত্র খালি দুই জায়গায় আছে কনসেপ্টের মধ্যে, একই পাড়ার মধ্যে, এই একই শব্দ, এই একটা শব্দতেই চার আলিফ লাম। কিন্তু এছাড়াও এরকম দেখবেন যে মাদের হরফের পরে এরকম লাম ধরছে, কিন্তু তার মাঝখানে একটা আলিফ আছে, লাম আছে, দুই শব্দ হয়ে গেছে। এটা একক শব্দ, বুঝছেন? এটা একক শব্দ। আমরা যে সংজ্ঞাগুলো পড়তেছি সব একক শব্দ। আপনি বের করবেন কিভাবে? এই সরাসরি হবে, সরাসরি সরাসরি, মাঝখানে কোনো কিন্তু থাকবে না, ঠিক আছে, কোনো কিন্তু থাকবে না। আনা, তাইলে আমরা আবার বলি, মাদের হরফের পরে যদি লম্বা হামজা থাকে তিন আলিফ, ওয়াকফের চিহ্ন থাকলে তিন আলিফ, গোল হামজা থাকলে চার আলিফ, তাসদিদ থাকলে চার আলিফ, তারপর জজম থাকলেও কি চার আলিফ। শেষ। আমরা আর দুইটা মাদ পড়বো দ্রুত, তাহলে বুঝতে পারবো। মাদে লাজিম হারফি মুসাক্কাল এবং মুখাফফাফ। একটু মুখাফফাফটা আগে পড়ে আসি। মাদের হরফের মধ্যে, হরফের মধ্যে বলতে কি আমরা 2 নাম্বার লেকচার শিট আবার দেখতে পারি। যেমন আমরা পড়ছিলাম কফ, কাফ, এরকম বানান পড়ছিলাম, লাম, লাম, লাম খালি আলিফ জবর লা, মিমে জজম, এভাবে নাম পড়ছিলাম, লাম। তো এই বানানগুলো পড়তে মাঝখানে একটা মাদের হরফ লাগে, লাম, লাম খালি আলিফ জবর লা, মিমে জজম, মিমে জজম। ওইটাই বলতেছে যে হরফের মধ্যে, মানে এই নামের মধ্যে মাদের হরফের বামে
তাসদিদ না থাকলে থাকে কি জজম থাকে, এখানে তাসদিদ থাকে না, জজম থাকে। জজম থাকে হরফের নাম কি, এই যে লামকে লাম, এটা যে নাম না, এই হরফের নাম হচ্ছে লাম। এই হরফের নামকে 4 আলিফ টানিয়ে পড়তে হয়, ইয়াকে মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ বলে। এগুলো খুবই কম থাকে কিছু সূরার শুরুতে, এগুলো কখনো আয়াতের মাঝখানে থাকে না। এই যে কফ, কফ, কফ খালি আলিফ জবর ক, ফাতে জজম অফ, নুন সাদ হামিম। এই এরপরে আমরা আগেরটা যাই, তাহলে একটু বুঝতে পারবো। এটা হচ্ছে মাদের হরফের মধ্যে মাদের হরফের বামে তাসদিদ থাকবে। কি থাকবে? তাসদিদ থাকলে হরফের নাম 4 আলিফ টেনে পড়তে হয়। তাহলে তাসদিদ থাকলে 4 আলিফ। কোনটা? এই যে লাম, এটা মাদে লাজিম হারফি মুসাক্কাল। মিম, এটা হচ্ছে মাদে লাজিম হারফি মুখাফফাফ। তাইলে এইগুলো আমরা না বের করতে পারলে মনে রাখবো সূরার শুরুতে এগুলো থাকে, 29টা সূরার শুরুতে আছে, এগুলো হরফুল মুকাত্তাত বলে, এগুলোকে 4 আলিফ টেনে পড়তে হয়। ঠিক আছে, এতটুকু মনে রাখলেই হবে, আমাদের এইটি আদায় হয়ে যাবে। আলিফ লাম মিম, আলিফ লাম মিম সাদ। আচ্ছা আরেকটু এখানে শেষ করি। আমরা এইখানে একটা গুণনা আছে, যেমন কাফ হা ইয়া আইন সাদ, এখানে 4 আলিফ, এখানে 4 আলিফ, মাঝখানে একটা গুণনা আছে, যেটা আমরা গুণনা নিয়ম পড়লে ক্লিয়ার হয়ে যাবে, তখন আলোচনা করব। এইটা হচ্ছে এক্সট্রা মাদ, বিশেষ মাদ, এক আলিফ মাদ। এটা আমরা 13 নম্বর লেকচার শিটে ওয়াকফের নিয়মে পড়ছি। গোলতা ব্যতীত অন্য কোনো হরফে 2 জবরে ওয়াকফ করলে এক জবরকে মনে মনে বাদ দিয়ে আর এক জবরকে এক আলিফ টেনে পড়তে হয়, ইয়াকে মাদ্দে এওয়াজ বলে। এই হচ্ছে সকল প্রকার মাদ, আর কোন প্রকার মাদ নাই। আপনারা একটু ভালো করে এটা দেখবেন, তারপর প্রশ্ন থাকলে আগামী ক্লাসে আপনারা প্রশ্ন করেন, সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আমাদের অনেক দেরি হয়ে গেছে, 15:50 বেজে গেছে, ইফতার অবশ্য এখন অনেক সময় আছে। ঠিক আছে, আপনারা আগামী ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করেন। আমরা আর 2টা-3টা ক্লাস নিব, এরপরে ক্লাস শেষ করে দিব, এরপর রমাদানের পরে ক্লাস নিব। আচ্ছা, এটা নিয়ে পড়েন, তারপরে প্রশ্ন করেন, আগামী দিতে যদি কোনো সমস্যা থাকে সমাধান করে দেব। ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।